দেখছেন রাঙা সকাল। বিরতি নিয়ে আমরা চলে এসেছি দ্বিতীয় পর্যায়ের অতিথিকে সঙ্গে করে। আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ, তার কাছে তার কথাটি বলার আগে আমরা একটু ছোটবেলায় যদি সবাই ফিরে যাই, সবাই সবার শৈশবে কৈশোরে ডাক টিকিট জমায়নি এরকম বলবে লোক খুব কম, এবং যারা জমায়নি এরকম লোক আসলে প্রচুর রয়েছেন। জমিয়েছে এরকম বলা তো ঠিক হবে না, কিন্তু যখন কোনো বিদেশ থেকে চিঠি এসেছে অথবা দেশের বাইরে থেকে বা দেশের ভেতরে কোনো চিঠি চলে এসেছে, খামের উপরে সেই স্ট্যাম্পটি দেখে ডাক টিকিটটি দেখে একটু চোখের ভিতর স্বপ্ন খেলা করেন এমন মানুষ কিন্তু খুব কম। আমাদের সঙ্গে আজকে সেই স্বপ্নগুলো নিয়ে আরো একজন মানুষ চলে এসেছেন, আমরা চলে যাব তার কাছে। তিনি হচ্ছেন এম এ সালাম, বাংলাদেশের ডাক টিকিট সংগ্রাহক হিসেবে যিনি খুব বিখ্যাত একটি নাম, এবং আমরা তার কাছ থেকে শুনবো তার সেই সংগ্রহের কথা, তার সেই শখের কথা, স্বপ্নের কথা। শুভ সকাল, কেমন আছেন আপনি? জি ভালো। ভালো আছেন? আচ্ছা, যেটা বলছিলাম যে ছোটবেলায় ডাক টিকিট সংগ্রহ করেনি এরকম লোক হয়তো খুব কমন আর বেশি না, কিন্তু ডাক টিকিটের ভেতর যে সৌন্দর্য থাকে এটা কিন্তু যে কোনো শিশু বা কিশোরকে কিন্তু খুব আকৃষ্ট করে। জি। তো আপনার ভেতরে কি এরকম কোনো ব্যাপার ছিল যে মানে প্রথম কখন কোন ডাক টিকিট দেখে আপনার ভিতরে মানে একটা আবেদন তৈরি হয়েছে, খুব সুন্দর একটা জিনিস আমাকে সংগ্রহ করতে হবে? আমার যখন আমি 7 বছর বয়স তখন থেকে আমার হঠাৎ ডাক টিকিটের প্রতি একটু আগ্রহ হলো যে এগুলো আমি জমাই। তো আমি তখন তো অ্যালবামও ছিল না, তাছাড়া অন্যান্য যে সমস্ত জিনিস এখন বের হয়েছে ওগুলো কিছুই ছিল না এই দেশে। জি। ওই ভাত দিয়ে আঠা লাগাইতাম, খাতা করতাম, এইভাবে চলতেছিল। তা আমার এক বড় ভাই উনিও ডাক টিকিট সংগ্রহ করতেন। আচ্ছা। তো উনি তখন ইউনিভার্সিটিতে পড়েন, আমি তখন স্কুলে পড়ি। তো ওনার কাছ থেকে কিছু কিছু যেগুলি ওনার ডুপ্লিকেট থাকতো আমাকে দিত, আমি নিতাম। তাছাড়া পিয়ন যদি চিঠি নিয়ে আসতো তাকে আমি বলতাম যে ওই চিঠিটা কোন বাসায় যাবে, এটা সুন্দর লাগতো, তার পিছনে পিছনে যেতাম। আচ্ছা। যে বাসায় দিত ওই যারা চিঠি নিত তাদের বলতাম, অনুরোধ করতাম যে আমাকে কি ডাক টিকিটটা দিবেন, আমি সংগ্রহ করি। কেউ দিত আবার কেউ দিত না, যে পরে দেব। এইভাবে আস্তে আস্তে আমার সংগ্রহ আকর্ষণটা বাড়তে লাগে। চমৎকার, এত ভালো লাগছে এই সমস্ত গল্প শুনতে, কারণ এই আধুনিক যুগে আমরা আসলে ইমেল, ইন্টারনেট এগুলোর মাঝে ডাক বিভাগটি কিন্তু বিলুপ্ত হওয়ার পথে, এবং সেই জায়গায় ডাক টিকিট বা চিঠি এগুলো তো না, একদমই আমাদের চোখের কাছ থেকে আড়াল হয়ে গিয়েছে। সেই জায়গায় শুনছি সেই সময় একটা চিঠি, একটা ডাক টিকিটের পেছনে একটা ছোট্ট শিশুর দৌড়ে চলা, অদ্ভুত লাগছে। স্যার, কত টিকিট রয়েছে আপনার কাছে এখন? আমার কাছে টিকিট তো অনেক রয়েছে, তো আমার কালেকশনে প্রায় 5-6 হাজার, 5-6 লাখ। 5-6 লাখ? আমার একটা আলাদা রুমই আছে শুধু। আচ্ছা, যদি আপনারা দয়া করে আসেন আমার বাসায় দেখবেন। আপনি অনুমতি দিলে আমরা শুধু যেতে পারি। অবশ্যই অনুমতি দেবো না কেন, আপনাদের আমার স্বাগতম জানাবো। ধন্যবাদ। আমরা আপনার সেই ডাক টিকিটের সেই রাজ্যে আমরা প্রবেশের একটা ইচ্ছে রেখেই আপনার সম্পর্কে আরেকটু জানিয়ে দিচ্ছি দর্শকদের। ধন্যবাদ মুন্নি। দর্শক, আমাদের সঙ্গে যিনি রয়েছেন এম এ সালাম, তার ডাক টিকিট সংগ্রহ বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক টিকিট সংগ্রহ হিসেবে কিন্তু তিনি প্রথম সারির অন্যতম একজন। ছোটবেলায় শখের বসে ডাক টিকিট সংগ্রহ শুরু করেন, যেটা তিনি বলছেন একটু আগেই। দেশ বিদেশের প্রায় 5 লক্ষাধিক ডাক টিকিট তার সংগ্রহে রয়েছে। ডাক টিকিট সংগ্রহের শখ থেকেই পরবর্তী সময়ে ডাক টিকিট ব্যবসায় আত্মনিয়োগ করেন এম এ সালাম। ডাক টিকিট সংগ্রহ এবং ব্যবসার পাশাপাশি তিনি সংগঠক হিসেবেও বিশেষ সুপরিচিতি অর্জন করেন। প্রজন্মের কাছে এই ডাক টিকিটের বিষয়টিকে জনপ্রিয় করে তোলার জন্য 1972 সালে গড়ে তোলেন বাংলাদেশ ফিলাটেলিক সোসাইটি, আর পরবর্তীতে প্রতিষ্ঠা করেন ফিলাটেলিক্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি। পাশাপাশি 2002 সালে নিজ বাড়িতে সালাম মিনি মিউজিয়াম প্রতিষ্ঠা করেন, যে মিউজিয়ামে তিনি মাত্র আমন্ত্রণ জানালেন আমাদের, আর সেখানে স্থান পেয়েছে বুঝতেই পারছেন দেশ বিদেশের দুর্লভ ডাক টিকিট এবং ডাক সামগ্রী। 80 দশক থেকে তিনি বাংলাদেশে জাতিসংঘ ডাক প্রশাসনের একমাত্র প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। 1991 সালে জাতিসংঘের আমন্ত্রণে ইউএন স্টাম্প এক্সপো 91 যোগদান করেন এবং বিশ্ব ডাক সনদ লাভ করেন। দক্ষিণ এশিয়ার মধ্যে তিনি প্রথম এই বিরল সম্মান অর্জন করেন। আমরা আমাদের অতিথির কাছে চলে যেতে চাই, তার এই বিরল সম্মান এবং তার চেয়ে বড় কথা, যাতে এই বিরল সংগ্রহ, সেই সংগ্রহের বিষয়ে আমরা একটু জানতে চাই। স্যার, আপনি বলছেন যে 5 লক্ষাধিক ডাক টিকিট আপনার কাছে রয়েছে, তো এই এতগুলো ডাক টিকিট কি করে সংগ্রহ সম্ভব এক জীবনে? এটা কি আপনি সেই যে ছোটবেলা 7 বছর থেকে জমানো শুরু করেছেন, সবকিছু আপনি জমিয়ে রেখেছেন? ছোটবেলা যেগুলি ছিল সেগুলি তো নাই, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে? আচ্ছা।
পরবর্তীতে যখন একটু বয়স হলো, তারপরে একটা যত্ন করতে শিখলাম, তখন আর ভাত দিয়েও লাগাই না, গ্লু গান দিয়ে লাগানো শুরু করলাম। তারপর আরেকটু যখন অ্যাডভান্স হইলাম, তখন এই গ্লু দিয়েও লাগাই না। স্ট্যাম্প হিঞ্জ বলে একটা পাতলা কাগজের গাম লাগানো থাকে, অর্ধেকটা স্ট্যাম্পের মধ্যে লাগাইতে হয় আর অর্ধেকটা অ্যালবামে লাগাইতে হয়। এটার কারণ হলো এই স্ট্যাম্পটা যখন আপনি এইখান থেকে অন্য জায়গায় রিপ্লেস করবেন, তখন স্ট্যাম্পটা ধরে টান দিলে ওই পাতলা কাগজটা বা হিঞ্জটা ছিঁড়ে যাবে, স্ট্যাম্পের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি আঠা দিয়ে ডাইরেক্ট লাগাই, তাহলে স্ট্যাম্পটা নষ্ট হবে উঠা থেকে। এখন হিঞ্জও বাচ্চারা ব্যবহার করে এখনো, কিন্তু আমাদের এখন বর্তমান যুগে একটা স্ট্যাম্প মাউন্ট বলে একটা জিনিস আছে, প্লাস্টিকের দুইটা পাতা, একদিকে গাম লাগানো আর একদিকে ট্রান্সপারেন্ট, ওইটার ভিতরে স্ট্যাম্পটা রেখে ওটা লাগিয়ে রাখি। ওটা একদম কোনো আঠা লাগাইতে হয় না, কিছু না, শুধু মাউন্টের মধ্যে লাগে। আচ্ছা, এটা হলো লেটেস্ট। কি গাম লাগানো থাকে নাকি বাতাসের চাপের মধ্যে থেকে? না না না, গাম লাগানো থাকে। আচ্ছা আচ্ছা, অনেকটা অ্যালবামে ছবি রাখার মতো, তাই না যেগুলো? আচ্ছা স্যার, একটু শুনি যে এখন নতুনরা তো ডাক টিকিট সংগ্রহটাকে আসলে আগ্রহ ভরে দেখে, কিন্তু চাইলেও কিন্তু সেভাবে ডাক টিকিট সংগ্রহ করা সম্ভব হয় না। কিন্তু আপনাদের বেলায় যখন ডাক টিকিট সংগ্রহের বিষয়টা মাথায় এলো, তখন এটা কিন্তু একটা অভিনব বা নতুন কোনো কিছু মনে হতেই পারে অভিভাবকদের কাছে। আপনার অভিভাবকরা কিরকম অনুপ্রেরণা দিয়েছিল, না অনেকটা? সত্যি কথা বলতে কি, আমার বাবা বলতেন যে তুমি কি পাগলামি শুরু করেছ, এই ডাক টিকিট দিয়ে কি হবে, পুরোনো ডাক টিকিট। আমি বললাম যে শখে জমাই, জমাও ঠিক আছে, লেখাপড়ার দিকে মনোযোগ দাও। তা আমি লেখাপড়ার মনোযোগের থেকে স্ট্যাম্পের দিকে মনোযোগ বেশি দিতাম, সত্যি কথা বলতে কি, যার জন্য আমি লেখাপড়া তেমন উঠতে পারি নাই। কিন্তু স্ট্যাম্পের দিক দিয়ে এত মানে ডুবে গেছিলাম যে প্রত্যেকটা স্ট্যাম্পই আমি দেখে কোথা থেকে বের হলো, কেন বের হলো, আবার অ্যাটলাস খুলে দেখতাম সেই দেশটা কোথায়। এই অ্যাটলাসে দেখতাম যে কোন মহাদেশে এবং কোন জায়গায় তার আশেপাশে কোন দেশটা আছে। এই স্টাডি করাতে আমার সত্যি কথা বলতে কি, অন্যান্য অনেক কালেক্টর দেখেছি আমার মতো স্টাডি করে না, খাতা ভরে স্ট্যাম্প জমায়। আমার নেশাটা ছিল স্ট্যাম্প জমাবো এবং স্টাডি করবো এটার উপর, এবং যার জন্য আমার ভৌগোলিক জ্ঞানটা ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে। আচ্ছা, মানে ডাক টিকিটের সেই নামটি দেখে তার অবস্থান, সেই দেশের ভৌগোলিক কি কি বিষয় রয়েছে সবকিছু আপনার। একটা উদাহরণ দিই, যেমন ঘানার নাম শুনেছেন? জি শুনেছি। ওয়েস্ট আফ্রিকাতে অনেক কিছুই জানি না, আপনার কাছে শুনি। তো এই ঘানার পূর্বের নাম ছিল গোল্ড কোস্ট। আচ্ছা, বাংলায় বলতো স্বর্ণ উপকূল। যেমন এখন শ্রীলঙ্কা বলেন, জি, এই শ্রীলঙ্কার নাম আগে কি ছিল জানেন? অনেকে জানে না। এটা ইংরেজি নাম ছিল সিলন, CEYLON, সিলন। আচ্ছা, বাংলায় বলতো সিংহল। সিংহল, সিংহল। আর শ্রীলঙ্কাবাসীরা শ্রীলঙ্কা ভাষায় বলতো শ্রীলঙ্কা। এখন সেই সমস্ত ইংরেজি বাংলা সব বাদ দিয়ে এখন শ্রীলঙ্কা নাম হয়ে গেছে। যেমন আমরা ঢাকায় এখন DHA কে ঢাকা বলতেছি, ঢাকার বলি না। এরকম অনেক দেশ আছে, বলতে গেলে তো সারাদিন লেগে যাবে। এই জন্য আমি কিন্তু খুব আমরা কিন্তু খুব কি বলা যায় যে আনন্দ অনুভব করছি আপনি যে মজার কথাগুলো তথ্য দিচ্ছেন। আরো এরকম দু একটা শুনতে চাই যে কোনটা কোনটা মানে আপনার কাছে বিশেষ। ধরুন বোর্নিও দ্বীপের নাম শুনেছেন? না। বোর্নিও দ্বীপটা হলো আপনার এই পূর্ব এশিয়াতে, যেটা আমরা সকলেই জানি যারা একটু জ্ঞান আছে, যে বোর্নিও দ্বীপটা তো ইন্দোনেশিয়ার আন্ডারে, ইন্দোনেশিয়া। আর আমি স্ট্যাম্প কালেকশন করে ওই দেশে ওই বোর্নিও দ্বীপের মধ্যে 4টা দেশ পাইছি। আচ্ছা, কি কি দেশ? ইন্দোনেশিয়া তো আছে ম্যাক্সিমাম ল্যান্ড তাদের, বাকিটা হলো ব্রুনাই দারুসালাম, ওই বোর্নিও দ্বীপে। তারপরে আর একটা আছে, ব্রিটিশ কলোনি ছিল আগে, সারাওয়াক, এখন এটা ফ্রি হয়ে মালয়েশিয়া ফেডারেশনে আছে। আর একটা ছিল নর্থ বোর্নিও, ছোট্ট, ওটারও আলাদা স্ট্যাম্প আছে। এখন ওটা স্বাধীন হয়ে সাবাহ নাম হয়েছে। আচ্ছা, এবং এই 4টা দেশ মানে 4টা নামের স্ট্যাম্প আমার কাছে আছে, কারণ আমি বইও পাইনি কোনোদিন, কেউ বলেও না। অসাধারণ লাগছে। আপনি তো শুধুমাত্র দুর্লভ ডাক টিকিট সংগ্রহ করেন না, দুর্লভ সব গল্প আপনার কাছে জমে আছে। শুনতেই হবে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, ফিরে আসছি স্যার। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে তারপর আবারও ফিরে আসবো গুণী মানুষকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন।
তাজা পদার্থের দল, দুধ পদার্থের কোন অবস্থা কে জানিস বল? আমি কি হোস্ট? দর্শক বিরতি পরে আবারও ফিরে এলাম আমাদের রাঙা সকালে। অতিথি হয়ে আমাদের সাথে রয়েছেন একজন অসম্ভব চমৎকার মানুষ, ডাক টিকিট সংগ্রাহক এম এ সালাম। আমরা যার কাছ থেকে আসলে শুনছিলাম যে একটি শৌখিনতার বা শখের বিষয়ে ডাক টিকিট সংগ্রহ নয়, এর মধ্য দিয়ে কিন্তু একটি শিশু বা একটি কিশোরের নৃতাত্ত্বিক, ভৌগোলিক বা সারা বিশ্ব সম্পর্কে জ্ঞান আহরণের একটি বিশাল জগৎ কিন্তু খুলে যায়। সেই গল্পটি আমরা যেমন তার কাছ থেকে শুনছিলাম, আবারও চলে যেতে চাই তার কাছে, তার ধারাবাহিকতায়। স্যার, আমরা অনেক ইন্টারেস্টিং কিছু তথ্য শুনছিলাম আপনার কাছ থেকে, কিছু গল্প শুনছিলাম। আমরা যদি বলি যে কোনো বিশেষ বিশেষ উপলক্ষে কিন্তু ডাক টিকিট প্রকাশ করা হয়, যেমন কোনো দেশের হয়তো তখন স্বাধীনতা দিবস বা বিজয় দিবস বা এরকম কোনো কিছু, তো সারা বিশ্ব জুড়ে কিন্তু এরকম অনেক উপলক্ষ রয়েছে। আপনার কাছে এমন কোন স্পেশাল ডাক টিকিট রয়েছে যেটার মধ্যে হয়তো এরকম কোনো বিশেষ উপলক্ষে প্রকাশ করা হয়েছে, যেটি সেই দেশের একটি বিশেষ দিন, এরকম কোনো কিছু কি আছে? এরকম তো অনেক আছে, অনেক আছে। মানে কোনটি আপনার ভিতরে বেশি আবেদন তৈরি করেছে? এরকম অনেক আছে, তবে অনেকে মনে করে সবচেয়ে পুরনো স্ট্যাম্প হলেই বোধহয় বেশি দাম। আচ্ছা। কিন্তু তা না, এটা ডিপেন্ড করে রেয়ারিটির উপরে। আচ্ছা। যেমন পৃথিবীতে প্রথম ডাক টিকিট প্রচলন হয় ইংল্যান্ডে ভিক্টোরিয়ার সময়, রানী ভিক্টোরিয়া। তার মাথার ছবি দিয়ে বের করা হয় এবং সেটা 1840 সালে। তার আগে কোনো ডাক টিকিট ছিল না পৃথিবীতে। আচ্ছা। এবং সেই ডাক টিকিটের কোনো পারফরেশনও ছিল না, তখন পারফরেশন মেশিনও আসেনি। তখন ওই ছাপাইতো আর কেজিতে কেটে কেটে পোস্ট অফিস থেকে বিক্রি করতো। আচ্ছা। পিছনে গামও থাকতো না, মানুষের আলগা গাম লাগে, তারপর লাগে। সেই ডাক টিকিট এখন সবচেয়ে বেশি দাম হওয়া উচিত। আচ্ছা, জি। কিন্তু তা না, তার চেয়ে বেশি একটা দামি ডাক টিকিট হলো পৃথিবীতে, যেটার নাম ব্রিটিশ গায়ানা, 1 সেন্ট। এই ব্রিটিশ গায়ানাটা পরে বের হয়েছে, স্বাভাবিক, কেন এটা তো এই ব্রিটিশ গায়ানা স্ট্যাম্প পৃথিবীতে এখন আছে মাত্র একটা অরিজিনালি। কার কাছে সেটি জানেন? সেটা আমেরিকার এক ভদ্রলোকের কাছে, নাম প্রকাশ করে নাই। এবং 1980 সালে নিউ দিল্লিতে একটা ওয়ার্ল্ড এক্সিবিশন হয়েছিল, সেটাতে সৌভাগ্যক্রমে আমি গিয়েছিলাম। আমি জানতাম না, 2টা হল ছিল, একটাতে সব দেশের ডাক টিকিট ছিল, আর একটা হলের মধ্যে শুধুই ব্রিটিশ গায়নাটা দেখাইতো। আচ্ছা। পুরো হলটার চারিদিকে গার্ড উইথ অটোমেটিক উইপন্স, আর মাঝখানে একটা টেবিল, স্টিলের ফ্রেম সব এবং বুলেট প্রুফ, ফায়ার প্রুফ গ্লাস দিয়ে ঢাকা। মাঝখানে ওই টিকিটটা দেখানো হয়েছিল, ওইটা অরিজিনালটি আনা হয়েছিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট আনছিল। পরবর্তীতে আমি বললাম ওখানকার এক ডিলারকে, বাইরে বেরিয়ে, আমরা যে এত গার্ড, এত কিছু, ভাই তো তুই প্রেসিডেন্টের চেয়েও বেশি। তখন সে আমাকে বললো হিন্দিতে, प्रेसिडेंट मर जाएगा दूसरा प्रेसिडेंट बन जाएगा मगर ये चला जाएगा तो कहाँ मिलेगा। अच्छा। सॉरी, প্রেসিডেন্ট মারা গেলে একটা প্রেসিডেন্ট হবে, কিন্তু এটা তো আর পাওয়া যাবে না। এবং ওই টেবিলের ভিতরে যে আছে, আবার তাও আবার 2টা গ্লাসের মাঝখানে। আচ্ছা। ওয়েল প্রোটেক্টেড, মানে ফায়ার প্রুফ আর কি যাকে বলা হয়। তো সৌভাগ্যক্রমে আমি দেখেছিলাম অরিজিনালটা, এমনি কপি আছে প্রত্যেকের কাছে, আমার কাছে আছে। আর এইটি হলো সবচেয়ে বেশি পৃথিবীতে, এবং সেটা 80 সালে নিউ ইয়র্কে বিক্রি হয়েছিল বাংলাদেশি টাকায় 1.5 কোটি টাকায় একটা স্ট্যাম্প। আচ্ছা আচ্ছা আচ্ছা। অথচ ব্রিটিশ সে যে প্রথম স্ট্যাম্পটা, সেটা প্রচুর বের হয়েছে, এলো এখনো। এই যে আমিও নিয়ে আসছি এখানে ব্ল্যাক পেনি। ব্ল্যাক পেনির দাম এখন ধরুন 20-25 হাজার টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা না, এই দুর্লভ সংগ্রহগুলোতে কোনটা একটু দেখাতে চাই দর্শকদেরও? কোনটি? এটি? হ্যাঁ, এই স্ট্যাম্পটা, এটি আপনার সবচেয়ে দুর্লভ সংগ্রহ বলতে পারেন, কারণ প্রথম ডাক টিকিট পৃথিবীর। আচ্ছা, আমরা একটু দর্শকদের দেখাতে যাচ্ছি, তারপর আবার দেখাবার জন্য। এটাও অনেক কপি বের হয়েছে, এই যে আপনার জেনুইনিটি প্রুভ করার জন্য সার্টিফিকেট সহ আছে এটা। আচ্ছা।
স্যার এই দুর্লভ সংগ্রহগুলো যখন সংগ্রহ করেন তখন হয়তো বোঝেনি যে এটি যে এক সময় এত দুর্লভ হয়ে যাবে বা এটির যে এক সময় এত মূল্য হয়ে যাবে। তো সংগ্রহের গল্পগুলোতে একটু আবারও ফিরে যেতে চাই যে কিভাবে সংগ্রহ করতেন, কোথা থেকে কিভাবে কি করে সংগ্রহ করতেন? ওই যে ছোটবেলায় তো সংগ্রহ করতেন ছোটখাটো বললেন, যে তার বাইরে তারপরে স্কুল লাইফে মানে পেন ফ্রেন্ডশিপ শুরু করলাম। কলমের বন্ধু যেটাকে বলা হয়। পেন ফ্রেন্ডশিপ করাতে নানান দেশের সাথে করেসপন্ডেন্স করি। আমার দেশের তখন পাকিস্তানি স্ট্যাম্প পাঠাই, সে তার দেশেরটা পাঠায়, এইভাবে সেটা ডেভেলপ করতেছি। তারপরে লোকালি স্থানীয়ভাবে যারা কালেকশন করে তাদের সাথে যাদের ডুপ্লিকেটটা আছে সেই ডুপ্লিকেটটা আমাকে দেয়, আমার ডুপ্লিকেটটা তাকে দেই, এইভাবে এক্সচেঞ্জ করি আর কি। এক্সচেঞ্জের মাধ্যমে আমার এটাকে প্রসার লাভ করলাম। কত পেন ফ্রেন্ড ছিল বা আছে আপনার? তখন ছিল বেশি না, 15-20টা দেশের ছিল। আচ্ছা, আর এমনিতে এখনো কি সংগ্রহ করেন জীবনের এই সময় এসেও? বলতে গেলে সুযোগ পাইলে ছাড়ি না। লাস্ট ইয়ারে আমি ছেলেদের এখানে আমেরিকাতে গিয়েছিলাম, তারপরে গেলাম ফিনল্যান্ডে। তো ফিনল্যান্ডে কোনো সময় যাইনি আমি, মেয়ে ফিনল্যান্ড থাকে। তো ফিনল্যান্ডের স্ট্যাম্প পোস্ট অফিস থেকে কিনলাম, নতুন নতুন যেগুলো বের হয়েছে। বিশেষ করে এখন অনেকে সংগ্রহ করে পিকুলিয়ার শেপের স্ট্যাম্প। পিকুলিয়ার আমরা তো জানি 4 কোণা স্ট্যাম্প হয় বা 3 কোণা হয়, কিন্তু এখন 8 কোণা, 6 কোণা, তারপরে ডায়মন্ড শেপ, তারপরে ম্যাঙ্গো শেপ, ম্যাপের মতো এরকম অনেক বের হয়। যেমন সুইজারল্যান্ডের একটা স্ট্যাম্প বেরিয়েছে পাতলা কাঠের উপরে, উড, তারপরে প্লাস্টিকের উপরে, এইগুলি। তো আমি জানতাম না, আমরা ফিনল্যান্ডের স্ট্যাম্পের মধ্যে দেখি সমি ফিনল্যান্ড লেখা থাকে। এবার ফিনল্যান্ডে গিয়ে দেখলাম যে না, সমিটাই হলো ফিনিশ ভাষায় ফিনল্যান্ড। যেমন আমরা আগে জানতাম না জাপানি ভাষায় বলে নিপ্পন, এখন আমরা জানি। আগে জানতাম না, আগে স্ট্যাম্পের মধ্যে নিপ্পন লেখা থাকতো না ইংরেজিতে, এখন লেখা থাকে। সেরকম ফিনল্যান্ডের স্ট্যাম্পে সমি ফিনল্যান্ড লেখা থাকে। সমিটা হলো ফিনল্যান্ড, ফিনল্যান্ড তো ইংলিশ ভাষা। এই যে কতগুলি জিনিস, এই যে বড় বড় জ্ঞানীরা বলছে যে শিক্ষার বা জ্ঞানের পরিধি অনেক লম্বা, এটা শেষ নেই। আমার স্ট্যাম্পের মধ্যে শেষ নেই। আপনার কাছ থেকে যদি কেউ স্ট্যাম্প সংগ্রহ করতে চায় তাহলে সেটা কিভাবে সে করবে? আমার দোকান আছে, সেখানে গিয়ে কিনবে, সেখান থেকে যে কিনবে। আচ্ছা, নতুন যারা ছোট ছোট ছেলে মেয়ে তারা কিন্তু ডাক টিকিট সংগ্রহের অনেক তাদের ইচ্ছা, আসে না তারা গল্প শুনতে। দেখি আজকে আমরা আপনার গল্পে কিন্তু বুধ হয়ে গিয়েছি, সবকিছু ভুলে গেছি, কিন্তু এইটুকু জানতে হবে যে আজকের দেশের সামগ্রিক অবস্থা কি। একটু শুনে আসি, তারপর আবারও গল্প ফিরে আসবো। দর্শক চলে যাচ্ছে নিউজ স্টুডিওতে দেশের সার্বিক অবস্থা জানতে, আর আমাদের জন্য অপেক্ষা করছে রোমান। ধন্যবাদ মুন্নি। ধন্যবাদ আপনাকেও। দেশের সংবাদে আরেকবার সবাইকে শুভেচ্ছা। রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলছিল সর্বশেষ দেশের সংবাদে। এখন ফিরে যাচ্ছি রাঙা সকাল অনুষ্ঠানে। রোমান, ধন্যবাদ আপনাকে আবারও। ধন্যবাদ। দর্শক, মাছরাঙার সংবাদ নিয়ে আমরা আবারও ফিরে এলাম রাঙা সকালে। অতিথি হয়ে আমাদের সাথে রয়েছেন ডাক টিকিট সংগ্রাহক MS সালাম। আমরা আবারও ফিরে যাচ্ছি তার জীবনের গল্পে। আমরা চলে আসি যে এই যে ডাক টিকিট, আপনি বলছিলেন যে যদি এখনকার ছোট শিশুরা বা কিশোররা জানতে চায় বা সংগ্রহ করতে চায় আপনার দোকানে চলে আসলেই হবে। এই দোকানটির ইতিহাস কি, মানে প্রথম কবে কোথায় কিভাবে শুরু করেছিলেন? 1962 সালে। জি। আমি আমার তো আর একটা নেশা ছিল, জানেন, যে ভলান্টারি সার্ভিস দেওয়া। তো আমি আমার অর্গানাইজেশন থেকে আমাকে শ্রীলঙ্কা পাঠালো, যেটা বর্তমান শ্রীলঙ্কা, তখন ছিল শ্রীলঙ্কা। তো কলম্বোতে ছিলাম 3 মাস। ওখান থেকে আসার পরে কি করব ভাবছিলাম। তো ফার্মগেটে তখন নতুন রাস্তা, কেননা ফার্মগেট থেকে কারণবাজার পর্যন্ত যে রাস্তাটা, এটা হয়েছিল 1961 সালে, রানী এলিজাবেথ আসবে বলে। তো 62 সালে ওখানে 2 সাইডে কোনো দোকান টোকান ছিল না। এক ভদ্রলোকে কয়েকটা টিনের হট্টর করলো, দোকান ভাড়া দিচ্ছে। ওখানে একটা ঘর নিয়ে বললাম যে এখানে ব্যবসা করবো। তো বইয়ের ব্যবসা শুরু করলাম, বই, খাতা, পেন্সিল সব। তো এর সাথেই স্ট্যাম্পেরও একটা ফ্রেম রাখলাম আর কি, যে আমার এটা যখন শখ আছে, এটাও দেখি ছেলেপেলেদের মধ্যে দেওয়া যায়। এই তখন থেকে আমি স্ট্যাম্পের ব্যবসা
শুরু করলাম 62 সালে এবং এখন পর্যন্ত তা চলছে। এখন পর্যন্ত তা চলছে। কিন্তু 1970 সালে এসে আমি বিশেষ করে আপনার বিদেশিরা আসতো, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ছিল এখানে ইস্ট পাকিস্তানে, উনিও আমার কাছ থেকে স্ট্যাম্প নিয়েছে এবং সেই স্ট্যাম্পটা হলো আপনার পাক ভারত উপমহাদেশে প্রথম ডাক টিকিট প্রচলন হয় সিন্ধু প্রদেশে, যেটার নাম ছিল সিন ডিস্ট্রিক্ট ডাক, এবং সেটা হলো 1852 সালে। তার মানে 1840 সালে পৃথিবীতে প্রথম ডাক টিকিট আসলো, আর আমাদের ভারত উপমহাদেশ আসলো 12 বছর পরে 52 সালে। এবং সেটা কপি আমার কাছে আছে, এই যে দেখেন, গোল আকৃতি, কেচি দিয়ে কেটে কেটে বিক্রি করে। তো এর লালটা আমি অনেক কালেক্টরের খাতার মধ্যে পেয়ে গেছিলাম। আচ্ছা। তো তখন ব্যবসা তখন তেমন প্রসার না, ডেপুটি হাই কমিশনার বলছিল যে তুমি যদি ভালো জিনিস পাও আমাকে জানাই। তখন ডিআইটি বিল্ডিং এর পিছনের বিল্ডিং এ ডেপুটি হাই কমিশনারের অফিস ছিল, তাকে ফোন করলাম, বলে যে নিয়ে আসো, দেখালাম। তো এই লালটা আমি পেয়েছিলাম, তখন ক্যাটালগ ভ্যালু ছিল 600 পাউন্ড। সে ক্যাটালগ দেখে দিয়ে বলে যে নো, ইট ইজ ভেরি হাই ভ্যালু, সো আই ক্যানট অ্যাফোর্ড ইট। আমি বলি না, আমি তোমাকে সস্তায় দিয়ে দেবো, তুমি নাও। কত? 1000 টাকা। 1000 রুপিস ইজ ভেরি হাই মানি। সে রাজি হয়ে গেল, 1000 টাকা দিয়ে দিল, আমি পকেটে করে চলে আসলাম। এটা হলো আমার হাইয়েস্ট বিড ইন 1970। আচ্ছা, তখনকার সময় তো সেই অনেক। আচ্ছা স্যার, একটু শুনি যে আপনি তো বাংলাদেশে প্রথম আপনার উদ্যোগে ফিলাটেলি সংগঠন যেটি, সেটি গঠন করেন। উদ্দেশ্যটা কি ছিল এবং বর্তমানে সদস্য সংখ্যা কত? ইস্ট পাকিস্তানে তখন একটা অ্যাসোসিয়েশন ছিল, ম্যাক্সিমাম ছিল তখন নন বেঙ্গলিরা এটা পরিচালনা করত। তো বাংলাদেশ হওয়ার পরে প্রথম ডাক বিভাগের মহাপরিচালক আসলেন জনাব আহসানুল্লাহ সাহেব। উনি এদিক দিয়ে খুব ইন্টারেস্টেড। ওনার সাথে দেখা করতে গেলাম, উনি বললো যে এখানে আপনাদের সমিতি আছে। আমি বললাম যে না, একটা অ্যাসোসিয়েশন করেন, আমি আপনাদের ব্যাক করব। আচ্ছা। এই তারপরে পিএনজি অফিসেই ওনারা নিয়ে একটা অ্যাডহক কমিটি করলাম, ডিজি সাহেব নিয়ে, ফার্স্ট ডিজি বাংলাদেশ। তারপরে এই অ্যাসোসিয়েশন চললো কিছুদিন, তারপরে ছেলেমেয়েদের মধ্যে গন্ডগোল তো হয়ই স্বাভাবিক, এটা বন্ধ হয়ে গেল। মনটা আমার খারাপ হয়ে গেল। তারপরে পরবর্তীতে অনেকে বললো যে সালাম ভাই করেন, একটা রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন যে চলে কি করে? তা আমি শেষ পর্যন্ত এই যে পিএবি, আচ্ছা, ফিলাটেলিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সেটাই এটা করলাম। কয়েকটা ছেলেমেয়েরা তারা ইন্টারেস্টেড হলো, আসলো। আমি বললাম যে এইভাবে করলে হবে না, রেজিস্টার্ড করো, গভর্নমেন্ট রেজিস্ট্রি করো, রেজিস্ট্রেশন। এই তারপরে একমাত্র রেজিস্টার্ড অর্গানাইজেশন ফিলাটেলিস্টদের জন্য পিএবি। আচ্ছা, কত আছে এখন সদস্য সংখ্যা? সদস্য সংখ্যা কত এখন? সদস্য সংখ্যা আমি ঠিক বলতে পারবো না, কারণ এটা সেক্রেটারি জানে। জি, সেক্রেটারি হলো আপনার কাদের সাহেব, উনি কালকেও ফোন করেছিল। উনিও বোধহয় আপনাদের ইয়েতে প্রোগ্রাম করেছিল গত বছর। আচ্ছা স্যার, এবার আমরা একটা সবচেয়ে বড় প্রসঙ্গ, যেটি আমরা গর্বের সাথে আজ বলতে চাই, যে বিশ্ব ডাক সনদ অর্জনকারী প্রথম বাঙালি পুরুষ হওয়ার গৌরব অর্জন করেছেন আপনি। আপনার কাছে কি মনে হয়, এত বড় একটি গৌরব আপনি অর্জন করেছেন, বাংলাদেশের সবাই কি তা জানে, বা আপনি কি এভাবে করে এই ডাক টিকিট নিয়ে যে এত বড় একটি গৌরব অর্জন করেছেন? না, আমার মনে হয় সবাই জানে না, মোটামুটি বেশ লোকেরাই জানে। কারণ 84-এ খুলনাতে খুলনা পেক্স হয়েছিল, বাংলাদেশ পোস্ট অফিস করেছিল, সেখানেও গিয়েছিলাম। তারপরে আর ঢাকাতে 2টা হয়েছিল। তারপরে ইউনাইটেড নেশন ইনফরমেশন সেন্টার, ইউনি যেটা আছে জার্মানিতে, ওইখানে আমি করেছিলাম জাতিসংঘের ডাক টিকিট দিয়ে আমার নিজের ইয়েতে। তো মোটামুটি জানে, এবং আমি যতটুকু আমার জীবনকে বিলীন করে দিয়েছি এই স্ট্যাম্পের পিছনে, আল্লাহর কাছে লাখ লাখ শুকর
আমি যা পাওয়ার না তার চেয়ে বেশি আমি পেয়ে গেছি, এই আমি মনে করি। বিরল সম্মান, তাই না? বিরল সম্মান, বিরল সম্মান মানে কি, এখন ধরেন এই জন্য আমাকে আমার গ্রামের বাড়ি ইউনিয়ন থেকে সেই ইউনিয়নের লোকেরা আমাকে কোনো সম্বর্ধনা দিয়েছে, যেটা ওখানকার চেয়ারম্যান বলছে যে এই পর্যন্ত আমাদের এলাকায় কেউ জীবন্ত সায় এই সম্মান পায় নাই। আচ্ছা। দ্বিতীয় সম্মান পেলাম আমাদের উপজেলা রূপগঞ্জ, ওখান থেকে আমাকে আমাদের 10 জনকে সম্মাননা দিচ্ছে এই শহীদুল্লাহ সাহেব সহ, তার মধ্যে ডাক টিকিটের উপর আমাকেও সম্মাননা দিচ্ছে, প্রদান করছে এই উপজেলা। তারপরে ধরেন জাতিসংঘ থেকে দিল, ওয়ার্ল্ড ওয়াইড সকলেই জানলো। তারপরে এই গত 25শে ডিসেম্বর পিএনজি হল রুমে আজীবন সম্মাননা দিল। গ্রাম, উপজেলা, দেশ, ইন্টারন্যাশনাল, ইউনাইটেড নেশন সবই তো পাইলাম, আর কি চাই? অবশ্যই আলহামদুলিল্লাহ। আপনার জন্য আপনার চাওয়ার আছে আসলে আরো নতুন নতুন কিছু ডাক টিকিট, আর আমাদের চাওয়ার আছে আপনার কাছ থেকে সব দুর্লভ কিছু গল্প, যে গল্পগুলো আমরা আসলে অন্য কোথাও কখনো শুনতে পাবো না, জীবনের গল্প, আপনার অভিজ্ঞতার গল্প। আচ্ছা, আমরা একটু চলে আসি আপনার দোকানটির কথা যেটা বলছিলেন। দোকানটি কিন্তু চালানো নিয়ে আপনাকে বেশ সংগ্রামের পথ পেরোতে হয়েছে বিভিন্ন সময়। তো এমনও কখনো হয়েছে যে পাকিস্তান আমলে পাকিস্তান সেনারা এসে আপনার উপর হামলা করেছে বা এরকম করেছে, এরকম ঘটনা রয়েছে বোধ হয়? হ্যাঁ, ঠিক বলেছেন। যখন দেশে মুক্তিযুদ্ধ চলতেছিল তখন পাকিস্তান রেডিও থেকে বললো অনেকে দোকান বন্ধ রাখো, ভয়ে আমিও বন্ধ রাখতাম। বললো যে দোকান না খুললে দোকান সিজ করা হবে, তালা ভেঙে বিহারীদের দিয়ে দিবে, এরকম একটা ইচ্ছে। তো কি করবো এখন, ভয়ে ভয়ে যেটা সকাল 8টায় খুলতাম সেটা সকাল 10টায় খুলি। তখন আমি নাইন্দার বাসায় থাকি এবং বিকাল 4টার মধ্যে আবার বন্ধ করে চলে যাই, মানে জাস্ট একটা ই রাখা। একদিন এটা আমার জীবনের স্মৃতি, তো বলতে পারি না। 8ই অগাস্ট রবিবার ছিল 71 সালে। সেদিন আমি দুপুরে খাবার টাবার টিফিন কেটে করে নিয়ে যেতাম। পাশের এক স্টুডিওর পিছনে জায়গা ছিল, সেখানে তাদের স্টাফরাও খাইতো, আমিও খাইতাম। দুপুরে খাওয়া দাওয়া করে আসবো, এমনি ওই স্টুডিওর লোকেরা বলতেছে যে সালাম ভাই আপনার দোকানে পাঞ্জাবিরা ঢুকছে। আমি খাওয়া করে রাস্তা পার হয়ে আসলাম, পশ্চিম পাড়ে থেকে পূর্ব পাড়ে আমার দোকান। তারপরে দেখলাম যে 2 জন পাঞ্জাবি আর্মস নিয়ে দাঁড়ায় আছে দুই দিকে দরজার। আমার ঘরটা আবার ছিল আরেকটা, আমি একজন শৌখিন, আমার ঘরটাও শৌখিন। তখনই এই ফার্ম গেট থেকে কারণ পর্যন্ত যত ঘর ছিল, দোকান ছিল, কেউ এয়ার কন্ডিশন ছিল না, আমারটা এয়ার কন্ডিশন ছিল। এটা আমার এক কালেক্টর, আমেরিকান কালেক্টর, সে হংকং থেকে একটা ছোট্ট এয়ার কন্ডিশনার আমার কিনে দিল, ওটা আমি লাগাইছিলাম ওখানে। কারণ সেটার একটা গুরুত্ব ছিল, শখে না, স্ট্যান্ড খোলা রাখলে এখানে ফ্যানের বাতাসে উড়ে যায়, অসুবিধা, আর এসি হলে আমার উড়বে না। তো সে বলল ঠিক আছে আমি এনে দেবো, এনে দিছিল, চালাই দিচ্ছি। তো ভিতর থেকে আর একটা পাঞ্জাবি বের হলো, আমি ফুটপাতে উঠে আসসালাম আলাইকুম, কি হয়? এখন আমার জিজ্ঞেস করলো উর্দুতে, এটা কি তোমার দোকান? আমরা তো ভাবলাম যে আমগো দেখে কি দোকানদার ভয়ে ভেঙে গেছে নাকি, কেউ তো নাই, আমি তো একা চালাই। আমিও বিনয়ের সাথে বললাম যে ঠিক আছে বসেন, কানা না যাই, চলে গেল। দরজা খুলে ভিতরে ঢুকেই দেখি আমার ক্যাশ বাক্সের টাকা নাই, পয়সাও নাই, খুচরা পয়সা সহ নাই। বুঝলাম তার এই কাজটা করছে, মাথায় একেবারে গরম হয়ে গেল। আমি আবার একটু চটালো, অন্যায় সহ্য করতে পারি না। এরা আসছিল একটা বাস ভরে অনেকগুলি পাঞ্জাবি আমার দোকানের, 8-10টা দোকান পরে। তখন আপনার এক ভদ্রলোকের এখানে ওই বাসের থেকেই তারা আসছিল, আমি ওখানে গেলাম, গিয়ে বাসে উঠলাম। কি ভাই কি চাই? আমি বললাম যে এরকম আমার দোকানে গেছিল, আমার টাকা পয়সা সব নিয়ে এসে পড়ছে। কি ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমাদের অফিসার গেছে, আসতেছে। আমরা জানি যে অফিসাররা একটু শিক্ষিত হয়, বুঝি, এই জন্য আমি কমপ্লেনটা নিয়ে গেছি। আসতেই
বাসের থেকে ওই 2টা লোক নামলো সিভিল ড্রেসে, নেমে গিয়ে অফিসারে কি বললো কানে কানে, তারপর আমার ডাকলো, কে তোমার দোকান থেকে টাকা চুরি করছে? আমি তো বুঝলাম চুরি করছে তো আমি বলিনি, আমি বলছি নিয়ে আসছি। এখন ওদের যদি চোর বলি তাহলে কি ওদের এখন পাওয়ার। তো দেখাইলাম যে উনি গেছিল, আমাকে বলে সার্চ করো। আমাকে সার্চ করতে বলে এটা কি সম্ভব? আর টাকার মধ্যে কি আমার নাম লেখা আছে? তারা গেছিল, আর কেউ যায় নাই, তারাই নিয়ে আসছে। আচ্ছা, এরই কথা। আমরা সান্ত্বনা কথা তো বললোই না, ঠাস ঠাস করে আমার গালের মধ্যে টকাটাঘাত করলো, মারলো, তারপর আরো মারলো, মারতে মারতে স্কুলে চলো, মানে আমাকে নিয়ে চলো, আমাকে বাসে উঠে নিয়ে গেল দোকান খোলার। আসলে এইসব অন্যায় এবং অবিচারের ফলশ্রুতিতেই কিন্তু আমাদের পরবর্তীতে ছোট ছোট অপমানগুলো কিন্তু পরবর্তীতে আমাদের এত বিদ্রোহী করেছিল। স্যার, আমরা ফিরবো, একটা ছোট বিরতি নিয়ে আসি, তারপর আবার গল্পে আসবো। দর্শকরা, সকালে ছোট্ট একটা বিরতি দিচ্ছি, তারপর আবারও ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ। অতিথি হয়ে আমাদের সাথে রয়েছেন ডাক টিকিট সংগ্রাহক MS সালাম। আমরা শুনে যাচ্ছি একের পর এক তার জীবনের দুর্লভ সব গল্প আর তার দুর্লভ সংগ্রহের কথা। আমরা আবারও ফিরছি তার কাছে। স্যার, আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম আপনার সেই জীবনের বিশেষ ঘটনাটির মাঝখানে, যে সেই মানে পাকিস্তানি আর্মির ভয়াবহতা বা তাদের যে অত্যাচারের বিভিন্ন দৃষ্টান্ত আমরা দেখেছি 1971-এ। আপনার উপরেও যত একটু নেমে এসেছিল সেটা শুনছিলাম, তো তারপর কি ঘটলো? যখন আমাকে মারতেছিল, বাসে উঠে বসানোর পরে 2 সাইডেই আমার পাঞ্জাবি আর্মিরা ছিল, তারা এই দিক থেকে মারে ওই দিক থেকে মারে। শুধু আমি কি আল্লাহকে ডাকছি আর মনে মনে বলতেছি যে আল্লাহ, এই জালেমদের তুমি কি বিচার করো সেটুকু দয়া করে আমাকে দেখায়। যদি আমার হায়াত নাও থাকে অন্তত ওই তোমার বিচারটা পর্যন্ত আমাকে হায়াত দিও। তারপরে যখন 16 ডিসেম্বর যখন সারেন্ডার করলো, আমি তখন নাইন্দার বাসায় দেখতেছি তারা বাস, তখন রাস্তায় দাঁড়িয়ে বিশ্বাস করে না, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, শুকর আলহামদুলিল্লাহ, সত্যি তুমি বিচারক, সূক্ষ্ম বিচারক। এখন যদি আমার হাত না থাকে তুলে নিয়ে যাও, তো বেঁচে আছি, এটি আমার কাছে। অবশ্যই আপনি বেঁচে আছেন এবং বেঁচে থাকার মাঝে আমাদেরকেও কিন্তু বাঁচিয়ে রেখেছেন এবং ভালো রেখেছেন। সেটাই, এবং সম্মানের সাথে নিয়ে এসেছেন দেশের জন্য, যে জাতিসংঘ কর্তৃক মানে বিশ্বটাকে আমরা যেটা আপনি বলছিলেন যে প্রশাসনের প্রতিনিধি তিনি। হ্যাঁ, প্রতিনিধি হিসেবে আপনাকে নির্বাচিত করা হয়েছে। এটি কিন্তু মানে আমরা জানতামই না এরকম একটি বিষয় যে রয়েছে আসলে। তো আপনি কি এজন্য কোনো সনদ দেওয়া হয়েছে বা কোনো? জি, আমরা কিছু দেখতে পাবো সেটা? জি, আমাকে ওই যে জাতিসংঘ ডাক বিভাগের 40তম বার্ষিকী উপলক্ষে আমাকে দাওয়াত দিয়েছিল। এই স্ট্যাম্পগুলি বের হয়েছিল, ফার্স্ট কভার বের হয়েছিল, এটা আমাকে প্রেজেন্ট করেছিল সেখানে। আর পাশে এটাও দিয়েছিল। আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা এটা কি? এটাকে বলে ক্যাশিয়ার, আচ্ছা, বা বলে যা আমরা বলি মেডেল। হ্যাঁ, এটাও জাতিসংঘ থেকে দিল আমাকে। এই দুইটাই সেদিন দিয়েছিল, একটা সার্টিফিকেট দিয়েছিল। এই সম্মান শুধু আপনার নয়, কিন্তু এই সম্মান আমাদের সকল বাংলাদেশী, তাই না? এবং সম্মানের সূত্র ধরে আমার তো বিশাল আগ্রহ কাজ করছে যে স্ট্যাম্প সংগ্রহ করেন বটে, কিন্তু নিজে যে স্ট্যাম্প হয়ে গেলেন সেই গল্পটা একটু শুনি না। আমরা দর্শকদের একটু দেখাতে চাই যে একটা স্ট্যাম্পে আমরা দেখতে পাচ্ছি যে স্যারের নিজেরই ছবি। এটা এই দেশ কর্তৃক নয়, এটা জাতিসংঘ স্ট্যাম্পের পাশে গাটারের মধ্যে আমার ছবি দেওয়া হয়েছে। আচ্ছা, পাশাপাশি আর অনেকগুলো স্ট্যাম্প দেখতে পাচ্ছি, সেখানে সিল মোহর দেখতে পাচ্ছি। এই স্ট্যাম্পগুলো সিল মোহর মানে এটা কি আপনারা ওখানে ঘুরে ঘুরে সংগ্রহ করেছেন ওই জায়গায় যেখানে প্রদর্শনী হচ্ছিল? এটা হ্যাঁ, আমি এক এক স্টলে গিয়েছি, এক এক দেশে, সেখান থেকে একটা স্ট্যাম্প কিনেছি, লাগাইছি, তারপর ওদের বলছি সিল মেরে দাও। আচ্ছা স্যার, এই যে আপনি বললেন যে নতুন কেউ যদি সংগ্রহ করতে চায় তাহলে আপনার দোকান বা আপনার কাছে গেলেই হবে, কিন্তু আমরা একটু কি চাইতে পারি যে আবার কি কোনো প্রদর্শনী করবার ইচ্ছে রয়েছে বা প্রদর্শনী কি হয়েছে আপনার স্ট্যাম্পগুলোর উপরে, যেন আমরা সবাই যেতে পারি? না, ব্যাপার হলো কি, এখন আমি শারীরিক অসুস্থ বলতে, তো এখন আমার সেই ধৈর্যটা নাই।
আচ্ছা তবু মাঝে মাঝে আমি স্ট্যান্ড নিয়ে ঘাটাঘাটি করি, যার জন্য আমি দোকানও চালাই না আজকে কয়েক বছর যাবত, ছোট ছেলে চালাই। তো সেই জন্যই এক্সিবিশন আর আমার করার মতো সমর্থ নাই। কেউ কি উদ্যোগ নিলে আপনি কি সেই ব্যাপারে আগ্রহী হবেন? অবশ্যই, আমি অবশ্যই তাদের সহযোগিতা করবো, সাহায্য করবো। আচ্ছা, এবার আমরা একটা প্রশ্ন চলে যেতে চাই, যদিও মন খারাপ করা প্রশ্ন, কিন্তু বাস্তব বলেও তো একটা কথা আছে, তাই না? এবং যেহেতু আপনার এত বড় দুর্লভ সংগ্রহ, সেই সংগ্রহশালাগুলো পরবর্তীতে কার কাছে হস্তান্তর করবেন ভাবছেন? সেটা আমি ওসিয়তনামায় লিখে গেছি, ওটা আমার ছেলেই দেখবে, আগে দেখবে। তারা কি আগ্রহ আছে? ভালোবাসা না থাকলে কিন্তু সংগ্রহ করতে ছোট পারবেন। ছেলেটা আছে। আচ্ছা, ছোট ছেলেটাও আমার ব্যবসায়ী ধরে আছে তো। আচ্ছা আচ্ছা, ও আছে, মানে আপনার ধারাটিকে সে ধরে রেখেছে। হ্যাঁ। আচ্ছা, খুবই চমৎকার, খুবই ভালো লাগছে। আচ্ছা, ওই যে এতগুলো স্ট্যাম্প দেখতে পাচ্ছিলাম যে আপনি বিভিন্ন স্টলে ঘুরে তাদের সিলমোহর নিচ্ছেন, স্ট্যাম্প নিচ্ছেন, শার্ট ছাড়ছেন, একটি বিষয় কি মনে হয় যে আমাদের দেশের স্ট্যাম্প এবং বাইরের দেশের স্ট্যাম্প মানে মিল অমিল গুলো কি, বা এটার মধ্যেই আছে, যদিও দেশের নাম নেই, বাংলাদেশের স্ট্যাম্প এর মধ্যে লাগানো আছে, দেখেন। আচ্ছা, দেখো বাংলাদেশের স্ট্যাম্পও আছে। আর অন্যান্য দেশের লাগে এটা করতে গেছি, আমার প্রায় 20-25 হাজার টাকা বাংলাদেশি টাকা খরচ হয়েছে। আচ্ছা, কারণ ইচ স্ট্যাম্প যদিও 2 সেন্ট বা 4 সেন্ট বা 10 সেন্ট লেখা আছে, কিন্তু স্টলে তারা বিক্রি করছে $2 করে। আচ্ছা, $2 দিয়ে দিয়ে স্ট্যাম্প দিয়েছে আর সেল মারছে। আচ্ছা, আপনার নিজস্ব বাসভবনে সালাম মিনি মিউজিয়াম বানিয়েছেন, উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ওই একটাই যে যারা পরবর্তীতে স্ট্যাম্প কালেকশন করবে বা ইন্টারেস্টেড হবে তারা এসে দেখুক, আচ্ছা, এবং আরো ইন্টারেস্ট হোক, এইটাই আমি চাই। মিউজিয়ামটার অবস্থান আমাদের দর্শকদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিন, তাহলে আমাদের যেতে সুবিধা হবে, যারা দেখতে চাইবে তাদের সুবিধা হবে। আপনার এই মিউজিয়ামটি কোথায় রয়েছে? আমার মিউজিয়ামটা তো আমার বাসায়। বাসাটি কোথায়? বাসাটি হলো মধ্যবাড্ডায়। মধ্যবাড্ডায়, এবং সেই রাস্তাটার নাম হলো পোস্ট অফিস রোড। আচ্ছা, এবং সেটারও একটা ইতিহাস আছে। আচ্ছা। বাড্ডাতে কোনো পোস্ট অফিস ছিল না। আমি তখন পোস্টাল ডিপার্টমেন্টের অ্যাডভাইজারি কমিটির মেম্বার ছিলাম। আচ্ছা, তো কোনো এক সময়, কোনো একদিন, কোনো একটা পার্টিতে ডিজি সাহেব এবং পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন সেক্রেটারি সাহেব ওনারা ছিল, কথায় কথায় জিজ্ঞেস করলো সেক্রেটারি সাহেব, তখন রশিদ সাহেব ছিলেন, উনি মারা গেছেন, বলে সালাম সাহেব চিনি তো, আমি তো প্রত্যেক ফাংশনে যাই, কি অবস্থা? আমি বললাম যে অবস্থা আর কি স্যার, আমার কিছু চাই না, কিন্তু আমার এলাকাটা বিরাট, একটা পোস্ট অফিস নেই, একটা পোস্ট কার্ড কিনতে হলে গুলশান আসতে হয়, একটা চিঠি ফেলতে হলে গুলশান আসতে হয়, এমনকি একটা লেটার বক্স নাই যেটা গ্রামে গঞ্জে বাজারের মধ্যে একটা বাক্স ঝুলে রাখে কাছে, লোক এসে ফালায়, তারপর এসে পোস্ট অফিসে নিয়ে যায়, সেটাও নাই। তো বলেন কি, এই তারপরে এডিজি সাহেবকে ডাক দিলেন, বললে যে সালাম সাহেব কি বলে, কি ওনার এখান থেকে এরকম পোস্ট অফিস নেই, বাক্স নেই, কিচ্ছু নেই। আমার তো কোনোদিন বলে নেই। আমি বলে দেখেন, আমি দরখাস্ত করেছি, আর উনি হলেন হাই অফিসিয়াল, ওনার একটা বাক্সের জন্য বলবো, পিএনজি কে বলছে, ওনার বলে স্টকে নেই, বলে স্যার আমি আজকেই বাক্স পাঠিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন না, সেদিন দুপুরবেলায় বাক্স দিল, আর 1 মাস পরেই পোস্ট অফিসের জন্য জায়গা চাইল। এখন কেউ ঘর দিতে চায় না মেইন রোডে। আচ্ছা, তা আমার যদিও গলির ভিতরে, মেইন রোডের থেকে 3-4টা বাড়ি ভিতরে পড়ে, তা বললাম ঠিক আছে আমি দেবো, ভাড়া কিন্তু পাবেন না 1 বছর। ঠিক আছে তাই সই, তবু দেন, মানুষের উপকার হোক। অসম্ভব ভালো পোস্ট অফিস হইল, তারপরে সেই পোস্ট অফিস আজও চলতেছে, সেই পোস্ট অফিসের অনুপাতে সেই রাস্তার নাম হয়ে গেল পোস্ট অফিস রোড। আমি এটা দর্শকদের জানিয়ে দিই, তাহলে দর্শক, বাড্ডা পোস্ট অফিস গলিতেই কিন্তু ডাক টিকিট সংগ্রাহক এম এ সালাম থাকেন, তার মিউজিয়াম রয়েছে, দেখতে চাইলে আপনিও চলে যেতে পারেন আপনার পরিবারের সদস্যদের নিয়ে। অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে রয়েছি, কোনো ইচ্ছে রয়েছে ডাক টিকিট নিয়ে, বা এমনি কোনো ইচ্ছে এই মিডিয়াতে বসে বলতে ইচ্ছে করছে, কি বলবেন? বলতে ইচ্ছে করছে এই যে ছেলেমেয়েদের ভিডিও গেম যাই করুক, খেলুক, ভালো কথা, কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী অন্তত স্ট্যান্ড নিয়ে শিক্ষা নেওয়া উচিত। অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। স্ট্যান্ড ভিতরে যে কি শিক্ষা আছে, কিছু কিছু ইংরেজি স্কুলে, যেমন আমি কয়েক বছর আগে আমেরিকান স্কুল আছে একটা, ওরা এসে আমার দোকানে আসছিল, টিচার সহ বাচ্চারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট করায় বললো যে তুমি আমার বাচ্চাদের
কিছু বলো লেকচার দাও। আমেরিকান স্কুলে গিয়ে আমি 2 দিন লেকচার দিয়েছি। আচ্ছা, চমৎকার। এবং এই স্যার, ধরনের যদি অন্যান্য স্কুলগুলিতে বা যারা একটু হাই লেভেলের স্ট্যান্ডার্ডের স্কুল জি তাদের ছেলেপেলেদের এটা দেয়, আমার ইচ্ছা ছিল যে প্রত্যেক স্কুলে যাই লেকচার। তাহলে নিশ্চয়ই অনেক ভালো হ্যাঁ, হবে। ভালো। স্যার, আপনি অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের। দর্শক, আজকের মতো রাঙা সকাল এখানেই শেষ করছি। শখ আর সাধ্যকে অবশ্যই লক্ষ্যে পরিণত করুন এবং অবশ্যই সেখানে আমাদের সফলতা একদম নিশ্চিত। আজকের রাঙা সকাল এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। সুপ্রভাত। শুভ সকাল, ভালো থাকুন সবাই।